জাতিসংঘের নিজের অবস্থায় নড়বড়ে। টাকা নেই বলে হাহাকার করছেন জাতিসংঘের মহাসচিব গুতেরেস। আর তারপর আর খেয়ে কাজবাজ তো নেই, তারা আসবে হাদি হত্যাকাণ্ডের তদন্ত করতে। হাদিকে সৃষ্টি করেছে বিএনপি, জামায়াত, এনসিপি জোট সরকার। হাদিকে হত্যা করেছে এদেরই কোনো একটি পক্ষ। এখন আবার হাদি হত্যার তদন্ত জাতিসংঘকে দিয়ে করানোর দাবি নিয়ে রাস্তায় নামিয়ে এই 3 দলীয় জোট সরকারের কোনো একটি পক্ষ আরো কিছুদিন ক্ষমতায় থাকার পায়তারা শুরু করেছে। কারণ জাতিসংঘ যে এরকম একজন হঠাৎ হওয়া নেতার রাজনৈতিক হত্যাকাণ্ড নিয়ে তদন্ত করবে না, সেটা যারা মাঠে নেমেছে তারা যেমন জানেন, যারা তাদেরকে নামিয়েছে তারাও জানে। কিন্তু তারপরও তারা মাঠে, তাদের সঙ্গে বৈঠক করে সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টা আদিলুর রহমান শুভ্র বুঝিয়েছেন যে জাতিসংঘের অধীনে তদন্ত চেয়ে মাঠ গরম করতে হবে তোমাদের। উদ্দেশ্য কি আদিলুর রহমান শুভ্রর? ইনকিলাব মঞ্চকে যমুনার কাছে আসতে দিয়ে, রাতভর থাকতে দিয়ে, সকালে পিটিয়ে তুলে দেওয়ার কাজটিও এই শুভ্র এবং ইউনুসের মাথা থেকে যে আসেনি, সেটা আপনি বিশ্বাস করেন? আমি করি না। কেন ইনকিলাবকে নামানো হলো, আর কেন নামালো শুভ্র, আর কেন ইউনুসের নির্দেশে তাদেরকে পেটানো হচ্ছে, আসুন বোঝার চেষ্টা করি। হাদি হত্যাকাণ্ডের তদন্তের দাবিতে ইনকিলাব মঞ্চের রাস্তায় নামা এবং পুলিশের সেই সমাবেশে বেধড়ক লাঠিচার্জ শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি বৃহত্তর রাজনৈতিক নকশার অংশ, যার থ্রেডগুলো গিয়েছে সরকারের ভেতরে, আন্তর্জাতিক মহলে এবং বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচনের গতিধারাকে প্রভাবিত করার পাটাতনের ভেতর দিয়ে। বিষয়টি শুধু হাদি বা ইনকিলাব মঞ্চের নয়, বিষয়টি হলো কিভাবে একটি ট্র্যাজেডিকে পুঁজি করে, রাজনৈতিক ট্র্যাজেডিকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা লোটার এক সুপরিকল্পিত রাজনৈতিক রেসিপি ফোলানো হচ্ছে, ফাঁপানো হচ্ছে এবং জনগণের সামনে ছুড়ে দেওয়া হচ্ছে। জাতিসংঘকে নিয়ে যে দাবি করা হচ্ছে তার আন্তর্জাতিক প্রেক্ষাপটটা একবার বোঝার চেষ্টা করি চলুন। লেবাননের প্রধানমন্ত্রী রফিক হারিরি হত্যাকাণ্ড বা পাকিস্তানের বেনজির ভুট্টো হত্যাকাণ্ডের পর জাতিসংঘের যা ভূমিকা ছিল তার সাথে বাংলাদেশের এই দাবির কোনো মিল নেই। হারিরি কেসে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের সম্মতিতে একটি স্বাধীন আন্তর্জাতিক কমিশন গঠন করা হয়েছিল। বেনজির ভুট্টো কেসে জাতিসংঘ মহাসচিবের গঠিত প্যানেল একটি ফ্যাক্ট ফাইন্ডিং মিশন চালিয়েছিল, যার লক্ষ্য ছিল প্রাতিষ্ঠানিক নিরাপত্তা ঘাটতি চিহ্নিত করা, কোনো ব্যক্তিকে অপরাধী সাব্যস্ত করা নয়। এই দুটো ঘটনাই ছিল আন্তর্জাতিক শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য গুরুতর হুমকি স্বরূপ, যেখানে আঞ্চলিক এবং বৈশ্বিক শক্তিগুলোর সরাসরি স্বার্থ জড়িত ছিল। বাংলাদেশের একটি আদালতে চলমান ফৌজদারি মামলার প্রসঙ্গে, যেখানে ইতিমধ্যে আদালতের নির্দেশে অধিকতর তদন্ত চলছে, সেখানে জাতিসংঘের একটি ফ্যাক্ট ফাইন্ডিং প্যানেল দাবির পেছনে আন্তর্জাতিক রাজনীতির কোনো অদৃশ্য হাত কাজ করছে, তা আপনি ভেবে দেখতে পারেন। গ্লোবাল পলিটিক্সের খেলায় লেবাননের প্রধানমন্ত্রীর জন্য যেই সম্মতি মিলেছিল, হাদি নামের একজন রাজনৈতিক কর্মীর জন্য সেটা কি কখনো সম্ভব? পুরো দাবিটা তাই গোজামিল দিয়ে সাজানো, যার উদ্দেশ্য আসলে ভিন্ন। এবার আসুন দেখা যাক ইনকিলাব মঞ্চের ভূমিকা। ইনকিলাব মঞ্চ এখন যে ভূমিকা অবতীর্ণ হয়েছে তাতে স্পষ্ট যে এটি এখন একটি প্রক্সি প্ল্যাটফর্ম। হাদি জীবিত থাকাকালে এই মঞ্চের একটি স্বকীয় পরিচয় থাকার চেষ্টা ছিল, কিন্তু বর্তমানে এটি পরিষ্কারভাবেই জামায়াত শিবিরের হার্ডলাইনারদের পরিচালনায় তারা কাজ করছে, যারা সরাসরি শিবিরের ব্যানারে কাজ করলে সংগঠনের ইমেজ হয়তো ক্ষুণ্ণ হতে পারে, তাই এখন তারা ইনকিলাব মঞ্চের ব্যানারে কাজ করছেন। এটা তাদের রাজনৈতিক কৌশল হিসেবে দোষের কিছু নয়। সমস্যা হলো তারা যে কাজটি করছে সেটা শুধু বিচারের দাবি নয়। নির্বাচনের আগ মুহূর্তে যখন গোটা দেশ ভোট এবং প্রতিশ্রুতির দিকে তাকিয়ে, তখন হাদির নাম নিয়ে সংঘর্ষ সৃষ্টি করে পুরো মিডিয়া এবং জনমনের মনোযোগ সরিয়ে তারা একটা ক্যালকুলেটেড মুভ করতে চাইছে। শাহবাগ থেকে জোর করে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে অগ্রসর হওয়ার মধ্যে একটা সুস্পষ্ট উস্কানি ছিল। তারা নিখুঁতভাবে জানে বাংলাদেশের পুলিশ বাহিনী কোন পরিস্থিতিতে কিভাবে সাড়া দেয়। এতদিন ধরে 14 মাস ধরে তারা পুলিশের সাথে সাথে কাজ করছে, তারা জানবে না? তাই প্রথমে উস্কানি, তারপর পুলিশের বল প্রয়োগ, তারপর মার খাওয়ার ভিডিও ভাইরাল করে সহানুভূতি আদায়। এই রেসিপিটা তারা খুব ভালো করে জানে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশের এক্সেসিভ ফোর্স ব্যবহার এই উস্কানির ফল। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তার আশেপাশের এলাকা দেশের সবচেয়ে সেন্সিটিভ
রাজনৈতিক অঙ্গন এখন। মানে এখানে সহজে কিছু ঘটলে তার ঢেউ দেশ জুড়ে ছড়িয়ে পড়ে। নির্বাচনের ঠিক আগে এরকম একটি সংবেদনশীল স্থানে পুলিশকে মারমুখী করে তোলার পেছনে নির্বাচন বানচালের বা অন্ততপক্ষে অস্থিরতা সৃষ্টির তো নীল নকশা মানে আছেই। আপনি এটাকে কিভাবে অস্বীকার করবেন? এই নকশার অন্যতম লক্ষ্য হলো ইউনূস সরকারের অভ্যন্তরীণ বিভাজনকে কাজে লাগানো। সরকারের মধ্যেই একাংশ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর চায়, আবার আরেকটা অংশ বিনা ভোটে বা কোনো না কোনোভাবে ক্ষমতার ছায়ায় থাকতে চায়। এই দ্বিতীয় পক্ষটি বিভিন্ন প্রেশার গ্রুপ এবং প্রক্সি বাহিনীকে ব্যবহার করে মাঠ গরম রাখতে চায়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব, যাকে আর আমরা আদর করে ডাকি প্রোপাগান্ডা সচিব অথবা ডাস্টবিন শফিক, তিনি জাতিসংঘে চিঠি পাঠানোর যে কথা বললেন তাই চাপের মুখেই। কিন্তু প্রশ্ন হলো, জাতিসংঘ কি আদৌ এই ধরনের একটি পৃথক হত্যাকাণ্ডের ফরেন্সিক ফৌজদারি তদন্ত করবে? জাতিসংঘ কোনো ফৌজদারি তদন্ত সংস্থা? এই শফিক ভালো জানেন না এটা, উনি জানেন সেটা, তারপরে উনি জাস্ট বলছেন। সাধারণত কোনো সদস্য রাষ্ট্রের বিচার বহির্ভূত হত্যা, মানবতা বিরোধী অপরাধ বা সিস্টেমেটিক অপরাধের তদন্তে তারা টেকনিক্যাল এবং লজিস্টিক সহায়তা দেয়, সরাসরি পুলিশই তদন্ত করে না। হাদি হত্যাকাণ্ডকে সরকারি বাহিনীর করা বা সরকারি প্রভাবে তদন্ত বাধাগ্রস্ত হওয়ার মতো ঘটনা হিসাবে প্রতিষ্ঠিত করতেই জাতিসংঘের কার্ডটি টেনে আনা হচ্ছে। আগে আমরা জাতিসংঘের অধীনে নির্বাচনের দাবি শুনতাম, এখন শুনছি জাতিসংঘ নাকি হত্যাকাণ্ড তদন্ত করবে। মানে কেমন একটা ব্যাপার ভাই। সরকারের ভেতরে কিছু উপদেষ্টা, তার মধ্যে আদিলুর রহমান শুভ্রর নাম বলেছে এখানে, খুব গুরুত্বপূর্ণ, যে উপদেষ্টারা একসময় পাঠ্য বই থেকে 69-এর গণ অভ্যুত্থানের ইতিহাস বাদ দিতে চেয়েছেন, তিনি মানে আজ থেকে 3 দিন আগে ইনকিলাব মঞ্চের নেতা মহিউদ্দিন রনি, আম্মার এবং জুমার সঙ্গে আলোচনা করেছেন, বৈঠক করেছেন। কেনই বা জাতিসংঘের কাছে যাওয়ার এই দাবিটি হঠাৎ করে তাদেরকে মানে বোঝানো হলো, শেখানো হলো এবং রাস্তায় নামিয়ে দেওয়া হলো? মানবাধিকারের ফেরিওয়ালাদের ভাষা ব্যবহার করে প্রাসাদ ষড়যন্ত্রের এই খেলাটি খুব পুরনো কিন্তু কার্যকর। তো সরকার নিজেও এই ষড়যন্ত্রের অংশীদার। পুলিশকে রাবার বুলেট ধরনের অস্ত্র ব্যবহার না করতে, পরিস্থিতি পুরো নিয়ন্ত্রণের বাইরে না গেলে অ্যাকশন না নিতে যে নির্দেশনা দেওয়া ছিল সেটা তো কাজ করেনি। পুলিশ তো গুলি চালিয়েছে। সরকার আবার দিয়েছে তার পুলিশ নাকি কোনো গুলি চালায়নি। তাহলে রক্ত আসলো কোথা থেকে? এই পুরো প্রক্রিয়ায় সবচেয়ে শক্তিশালী হাতিয়ার ছিল সোশ্যাল মিডিয়া। ঘটনা ঘটার কয়েক মিনিটের মধ্যে শত শত বিশেষভাবে নিয়ন্ত্রিত পেজ এবং গ্রুপ থেকে পুলিশের বল প্রয়োগের ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে। এই পরিমাণ অর্গানাইজড এবং দ্রুত কন্টেন্ট তৈরি এবং প্রচারের সক্ষমতা সাধারণ আন্দোলনকারীদের থাকে না। এটি নির্দিষ্ট একটি রাজনৈতিক মহলের পূর্ব পরিকল্পিত কৌশল, যা 2024 সালের অগাস্টে কাজে লেগেছিল। তারাই করেছে এসব, তারাই করছে। মানে সরকারের ভেতরে ওই খেলায় দুটো পক্ষ, এক পক্ষ নির্বাচন চায় আর এক পক্ষ নির্বাচনের ছায়া থেকে ক্ষমতার গেম চালিয়ে যেতে চায়। ইনকিলাব মঞ্চের সঙ্গে যে উপদেষ্টার বৈঠকের কথা একটু আগে বললাম, মানে তারাই তো শিখিয়ে দিয়েছে জাতিসংঘের সঙ্গে কাজ করার জন্য। প্রাসাদ ষড়যন্ত্রের এই যে দড়ি টানাটানি, এবং আমার ধারণা নির্বাচনটাকে বাতিল করে দেবে। শাহবাগে ইনকিলাব মঞ্চের যে বিক্ষোভ হয়েছে সেটা অত্যন্ত হিসেবি একটা পদক্ষেপ। তারা জানতো যে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে জোর করে এগিয়ে গেলে পুলিশ বাধা দেবে। আর বাংলাদেশের পুলিশের আন্দোলন মোকাবেলার পদ্ধতি সবই তো তাদের জানা। আগে যেটা বললাম যে তারা তো আসলে গত 17 মাস ধরে এই কাজই করছে, আর তো কিছু করে না, লেখাপড়া বা তাদের তো আর কোনো কাজ নেই। নির্বাচনের এই সময়ে রাজনৈতিক দলগুলো তাদের প্রতিশ্রুতি নিয়ে ব্যস্ত থাকার কথা। মানুষ জানতে চাইবে হয়তো যে কোন দল কি করবে, কিন্তু ইনকিলাব মঞ্চ পুরো মিডিয়ার ফোকাস নিজেদের দিকে টেনে নিয়েছে। এই নির্বাচনী প্রক্রিয়ায় বিঘ্ন সৃষ্টি করার কৌশল নিশ্চয়ই তারা শিখেছে এই উপদেষ্টাদের কাছ থেকে যারা বৈঠক করেছে, এবং ইউনূসও তার মধ্যে জড়িত। ইউনূসের অনুমোদন ছাড়া তারা সেটা করতে পেরেছে বলে আপনি মনে করেন? বিপজ্জনক বিষয় হলো এই ধরনের কার্যকলাপের মাধ্যমে ইউনূসের প্রকৃত ফ্যাসিস্ট শক্তিদের জন্য সুবিধাজনক পরিস্থিতি তৈরি হচ্ছে। যারা নির্বাচন চায় না, যারা বিনা ভোটে ক্ষমতায় থাকতে চায়, তারা এই ধরনের অস্থিরতাতে লাভবান হয়। নির্বাচনের দিনেও এই ধরনের নীল নকশা অব্যাহত থাকবে। হাদির সংখ্যা বোধহয় বাড়বে, আমার তাই মনে হচ্ছে। দেখা যাক। আর যে কথা বললাম, জাতিসংঘের খেয়ে দেয়ে কাজ নেই। বাংলাদেশের মানুষ তো এই ষড়যন্ত্র বোঝে, তবে দেরিতে বোঝে। যেমন 2024-এর জুলাইয়ের ষড়যন্ত্র বুঝতে বুঝতে দেশের সর্বনাশ হয়ে গেছে। বাংলাদেশটাই হাদি হয়ে গেছে। ভালো থাকবেন সবাই।